শুরুর আগে তোমাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে অর্থাৎ বর্তমানে নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। তোমরা চাইলে এই গ্রুপটিতে জয়েন হতে পারো। এখানে তোমরা বিভিন্ন সমস্যার কথা পোস্ট করে শেয়ার করতে পারো। এখানে অন্য বন্ধুরা তোমাদেরকে সেটার উত্তর দেবে। এছাড়াও এই গ্রুপে বিভিন্ন শিক্ষাবৃত্তির আপডেট, বিভিন্ন শিক্ষা আপডেট, এছাড়াও বিভিন্ন সাজেশন দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা এই গ্রুপটিতে জয়েন হতে পারো, কারণ এখানে দেশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকবে। তাদের সাথে তোমরা তোমাদের সমস্যার কথা এবং তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারবে এবং সেগুলোর সমাধান নিতে পারবে। এই গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও এই গ্রুপের লিংক দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে এই গ্রুপে জয়েন হতে পারো, অথবা ফেসবুকে গিয়ে তোমরা যদি সার্চ দাও এসএসসি ব্যাচ 2026 স্টাডি গ্রুপ, তোমরা এই গ্রুপের পিকচারটি দেখে নিতে পারো। তাহলে তোমরা এই গ্রুপে জয়েন হবে। এসএসসি ব্যাচ 2026 স্টাডি গ্রুপ এবং এই রকমের পিকচারওয়ালা যে গ্রুপটা থাকবে সেটাই হচ্ছে তোমাদের জন্য তৈরিকৃত গ্রুপ। তোমরা চাইলে এখানে জয়েন হতে পারো। ধন্যবাদ। নবম শ্রেণীর বাংলা বইয়ের ফারুক আহমেদের লেখা বৃষ্টি কবিতাটির আজকে আমি এমসিকিউ এর সাজেশন দিব। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে তোমাদের বার্ষিক পরীক্ষা 2012 এর শিক্ষাক্রমের আদলে হবে, অর্থাৎ এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এই ধরনের প্রশ্নের সমন্বয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের পরীক্ষা আরও সহজতর করার জন্য আমি বিভিন্ন বিষয়ের বিভিন্ন চ্যাপ্টারের এমসিকিউ সাজেশন দিচ্ছি। তারই ধারাবাহিকতায় নবম শ্রেণীর বাংলা বইয়ের 20টি, এই কবিতার 25টি গুরুত্বপূর্ণ নৈবিত্তিকের সাজেশন আমি আজকে দেব। তো আমরা এখন নৈবিত্তিকগুলো দেখব, আর পরবর্তীতে কোন চ্যাপ্টারের নৈবিত্তিক চাও সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দাও। তো আমরা এখন বৃষ্টি কবিতা থেকে গুরুত্বপূর্ণ 25টি জ্ঞানমূলক ও অনুধাবনমূলক এমসিকিউ দেখব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, বৃষ্টি কবিতার রচয়িতা কে? এখানে 4টি অপশন রয়েছে। একটা হচ্ছে জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, ফারুক আহমেদ নাকি সুকান্ত ভট্টাচার্য। অপশন গ হবে উত্তর ফারুক আহমেদ। এরপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কবিতাটিতে কোন ঋতুর বর্ণনা করা হয়েছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ নাকি শীত? উত্তর হবে বর্ষা, অপশন গ। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিদ্যুৎ রূপসী পরী শব্দ বন্ধটিতে কিসের সাথে তুলনা করা হয়েছে? মেঘ, বৃষ্টি, বাতাস নাকি নদী? উত্তর হবে মেঘ। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে, এখানে পদ্মা ও মেঘনা কি বোঝায়? নদী, পাহাড়, সমুদ্র নাকি উপত্যকা? উত্তর হচ্ছে নদী। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কবিতায় বৃষ্টির আগমনের সাথে কি জাগ্রত হয়? অপশন আকাশ, মানুষের মন, নদীর জল নাকি সূর্যের তাপ? উত্তর হবে মানুষের মন। এরপর পরবর্তী প্রশ্নটি আমরা দেখব, রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর, এইখানে কোন উপমার মাধ্যমে মাঠের বর্ণনা করা হয়েছে? নদীর মতো, তৃষিত বনের মতো, বৃক্ষ ভিখারির রগ ওঠা হাতের মতো নাকি তরুণীর হাসির মতো? উত্তর হবে বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতো। তৃষিত বন বলতে কি বোঝানো হয়েছে? অরণ্যের সৌন্দর্য, জলবিহীন বন, জলের সাথে প্রাকৃতিক যোগাযোগ, গ্রীষ্মের শুষ্কতা। উত্তর হবে জলবিহীন বন। তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো বইয়ের সাজেশন দেয়া হবে, এমসিকিউ ছোট প্রশ্নের সাজেশন দেয়া হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর আজকের ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। এবং পরবর্তী ভিডিওতে আমি কোন টপিকের এমসিকিউ সাজেশন দিব সেটাও কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। এখন আমরা পরবর্তী নৈবিত্তিকটি দেখি। পূবের হাওয়া কবিতায় কোন অনুভূতির প্রতীক? নতুন শুরু, শেষের ইঙ্গিত, বিষণ্ণতা নাকি প্রস্থান? উত্তর হচ্ছে নতুন শুরু। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অরণ্যের কেয়া শিহরায়, এখানে কোন গাছের নাম উল্লেখ করা হয়েছে? কেয়া, বট, আম নাকি কদম? উত্তর হচ্ছে কেয়া। এরপর পরের প্রশ্নটি হচ্ছে, বৃষ্টির স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা কার? তারও অরণ্য, নদী, তৃষ্ণার্ত বনের, রৌদ্র দগ্ধ ধান ক্ষেতের? উত্তর হচ্ছে রৌদ্র দগ্ধ ধান ক্ষেতের। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কবিতায় কোন প্রাকৃতিক উপাদানগুলো উপস্থিত রয়েছে? পাহাড় ও বালুচর, আকাশ, মেঘ ও বৃষ্টি, গাছ ও পাখি, বালুকা, বেলা ও গ্রীষ্ম? উত্তর হচ্ছে আকাশ, মেঘ ও বৃষ্টি। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অরণ্যের কেয়া
শিহরায়, এখানে শিহরায় শব্দের অর্থ কি? ভয় পায়, আনন্দিত হয়, দুঃখিত হয়, কাঁপে। উত্তর হচ্ছে কাঁপে। বৃষ্টির আগমনে কি সৃষ্টি হয়? খরা, নদীতে ফাটল, বন্যা নাকি শীত? উত্তর হচ্ছে বন্যা। কবিতায় বৃষ্টি কিসের প্রতীক? শান্তি, আঘাত, পুনর্জাগরণ, নিঃসঙ্গতা। উত্তর হচ্ছে পুনর্জাগরণ। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার কোন অবস্থার বর্ণনা দিচ্ছে? নদীর জলবিহীন অবস্থা, নদীর স্রোতের বৃদ্ধি, নদীর তীর ভাঙ্গা, বৃষ্টির মাধ্যমে জীবনের পুনর্জন্ম। উত্তর হচ্ছে বৃষ্টির মাধ্যমে জীবনের পুনর্জন্ম। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে এখানে তার শব্দটি কিসের ইঙ্গিত দেয়? মেঘের, বৃষ্টির, কেয়া গাছের নাকি বনের? মেঘের। উত্তর হচ্ছে মেঘের। তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছে অর্থাৎ 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, তোমরা সেই গ্রুপটিতে জয়েন হতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও লিঙ্কটি তোমরা পাবে। সেখানে তোমরা তোমাদের বিভিন্ন সমস্যার কথা শেয়ার করতে পারবে এবং বিভিন্ন আপডেট সেই গ্রুপ থেকে তোমরা পাবে। তো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে তৃষাতপ্ত বন বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? অপশন হচ্ছে তৃষ্ণার্ত মানুষ, প্রকৃতির রূপ, নাকি মানুষের অন্তর্গত আকাঙ্ক্ষা, নাকি আত্মার শান্তি। উত্তর হচ্ছে মানুষের অন্তর্গত আকাঙ্ক্ষা। কবিতায় শেষের সাথে কার তুলনা করা হয়েছে? দিগন্তের, বিদ্যুতের, পরীর নাকি বৃক্ষের? উত্তর হচ্ছে পরীর। বৃষ্টির আগমনে কি পুনর্জীবিত হয়? সূর্য, নদী, বৃক্ষ, তৃষিত বন ও মানুষের মন। উত্তর হচ্ছে তৃষিত বন ও মানুষের মন। কবিতায় রৌদ্রদগ্ধ ধান ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে? অপশন ক সূর্যের তাপে শুকিয়ে যাওয়া ক্ষেত, ধানের শীষ, বর্ষার ধান ক্ষেত, প্রাকৃতিক দুর্যোগ, ক্ষতিগ্রস্ত জমি। উত্তর হচ্ছে ক সূর্যের তাপে শুকিয়ে যাওয়া ক্ষেত। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বৃষ্টি কবিতায় কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? প্রাকৃতির ধ্বংস, প্রাকৃতির পূর্ণতা ও শোভা, মানুষের দুর্দশা নাকি সমুদ্রের সৌন্দর্য? উত্তর হচ্ছে প্রকৃতির পূর্ণতা ও শোভা। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিদগ্ধ আকাশ বলতে কি বোঝানো হয়েছে? দগ্ধ আকাশ, মেঘমালা, ঝলসানো আকাশ নাকি পূর্ণ আকাশ? উত্তর হচ্ছে মেঘমালা। তো 23 নম্বর প্রশ্নটি হচ্ছে পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, এখানে কোন মনোভাব প্রকাশ পায়? আনন্দের, বিষণ্ণতার, উত্তেজনার নাকি হতাশার? উত্তর হচ্ছে বিষণ্ণতার। প্রান্তর বন্ধুর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? বন্ধুর সাথে দেখা, বন্ধুর সাথে যাত্রা, কঠিন পথ, নদীর পাশে বন্ধুত্ব। উত্তর হচ্ছে কঠিন পথ। কবিতায় প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন কিভাবে বোঝানো হয়েছে? গ্রীষ্ম থেকে শীত, গ্রীষ্ম থেকে বর্ষায়, শীত থেকে বসন্তে, শরৎ থেকে হেমন্তে। উত্তর হচ্ছে গ্রীষ্ম থেকে বর্ষায়। তো এই হচ্ছে বৃষ্টি কবিতা থেকে 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি তোমরা কবিতাটি ভালোভাবে পড়ার পর এমসিকিউগুলো সলভ করবে, তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি অনেকটা হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর পরবর্তীতে কোন টপিকের ক্লাস চাও সেটা কমেন্টে জানিয়ে দাও।